গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের পড়াবো যে মেটাফিজ ওয়ান। তাহলে মিওসিস ওয়ান পড়ছিলাম আমরা। মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের বিভিন্ন উপদশাগুলো আমরা পড়েছি। কি কি উপদশা? 5টি উপদশা, তাই না? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই যখন ডায়াকাইনেসিস শেষ হয়ে গেল তখন আমরা প্রোফেজ ওয়ানটা শেষ হয়ে গেল। প্রোফেজ ওয়ান যখন শেষ হয়ে গেল তারপরে তো আমাদেরকে পরপর পড়তে হবে মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। এইভাবে এই যে ফেজগুলো যখন দশাগুলো হয়ে গেল তারপর আমাদেরকে এগুলো কিসের? এগুলো হচ্ছে মিওসিস ওয়ানের ক্যারিওকাইনেসিসগুলো হয়ে গেল। তারপর সাইটোকাইনেসিসটা পড়বো, হ্যাঁ। তারপর নেক্সট দিন মিওসিস টুটা পড়বো। আর মিওসিস টুটা একদমই সহজ, মানে এক কথায় মাইটোসিস সেল ডিভিশনের মতোই। তো তোমরা যখন মাইটোসিসটা পড়েছো ওটা জানো, তাহলে মিওসিসের যে বাকি দশাগুলো তোমার মেটাফেজ ওয়ান, টেলোফেজ, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান, এগুলা কিন্তু আগের মতোই একই রকম, হ্যাঁ। তো প্রোফেজ ওয়ান যখন শেষ হয়ে গেল তখন একটা প্রো মেটাফেজ বলে একটা দশা থাকবে। সেই দশাটা কি হয়? এটি প্রোফেজের 5টি উপদশার শেষে, মানে মেটাফেজের শুরু হওয়ার পূর্বের একটা দশা। তাহলে প্রো মেটাফেজটা যখন 5টি দশা, প্রোফেজ ওয়ানের 5টি দশা উপদশা শেষ হয়ে গেল তখন মেটাফেজ দশার পূর্বে পর্দার অবলুপ্তি ঘটে, বেম গঠন সম্পন্ন হয় এবং ক্রোমোজোমগুলো ঘন, স্পষ্ট, চূড়ান্তভাবে প্যাঁচানো অবস্থায় থাকে। তাহলে প্রো মেটাফেজ দশায় কি দেখা যায়? এই দশায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটছে, মানে এক কথায় প্রোফেজ দশা যেমন হয় ঠিক প্রো মেটাফেজ দশায় একই রকম ঘটনাগুলো ঘটছে। যে নিউক্লিয় পর্দা, এটা হচ্ছে সেল ডিভিশনের একদম তোমার সেল ডিভিশনের জন্য প্রস্তুতি একটা দশা। এই দশার সময় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে, বেম গঠন সম্পূর্ণ হয় এবং ক্রোমোজোমগুলি ঘন, স্পষ্ট ও চূড়ান্তভাবে প্যাঁচানো অবস্থায় থাকবে প্রো মেটাফেজ ওয়ানে। এবার দেখো, তাহলে ক্রোমোজোমগুলি এইরকম অবস্থায় প্রাপ্ত হলো। এবার মেটাফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান এটা হচ্ছে মাইটোটিক অ্যাপারেটসের বেম এই দশায় সম্পন্ন হয়। কি হয়? প্রাণী কোষের ক্ষেত্রে অস্ট্রাল বেম এবং উদ্ভিদ কোষের কোষে অ্যানাস্ট্রাল বেম গঠিত হয়। অস্ট্রাল মানে অস্ট্রাল রশ্মি থেকে বেম গঠিত হয়, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে অ্যানাস্ট্রাল। ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অস্ট্রাল, মানে চারিদিকে একটা রশ্মি আকৃতির, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এটা হচ্ছে মেটাফেজ ওয়ান। এই যে দেখো, তারপর হচ্ছে এই হলো। আর বাইভ্যালেন্টগুলি সমসংস্থ, বাইভ্যালেন্টগুলি কোন দিকে যাবে? দুটি সমসংস্থ ক্রোমোজোম জোড়, তার নামই তো বাইভ্যালেন্ট। তো বাইভ্যালেন্টগুলি কোন দিকে যাবে? বেমের বিষুব অঞ্চলে মেটাফেজ প্লেটের দুই দিকে দুই মেরু থেকে আসা ক্রোমোজোমাল তন্তুর সাথে এখানে কিন্তু এই যে ক্রোমোজোমাল তন্তুর সঙ্গে এখানে যুক্ত থাকছে। তাহলে সেন্ট্রোমিয়ারের মাধ্যমে যুক্ত থাকে, এখানে যুক্ত থাকবে। আর কোন দিকে বলছি? যে বেমের বিষুব অঞ্চলে মেটাফেজ প্লেটের দুই দিক থেকে আসা ক্রোমোজোমাল তন্তুর সাথে, এই যে ক্রোমোজোমাল তন্তু আসছে না দুই দিক থেকে, এই যে ক্রোমোজোমাল তন্তু, এর সঙ্গে ক্রোমোজোমগুলো কিন্তু যুক্ত থাকছে। ক্রোমোজোমগুলির কাইনেটোকার দুই মেরুমুখী থাকে। এর হচ্ছে দুই মেরুর দিকে কিন্তু থাকবে। এবার দেখো, বেমের বিষুব অঞ্চলে মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি সজ্জিত হলো। এবার অ্যানাফেজ দশায় কি হবে? কোন ক্রোমোজোমগুলো বললাম? সমসংস্থ ক্রোমোজোম। এবার অ্যানাফেজ দশায় এই দশায় সমসংস্থ ক্রোমোজোমগুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন সমসংস্থ ক্রোমোজোমগুলি একত্রিত হলো, আবার অ্যানাফেজ দশায় গিয়ে কিন্তু পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সমসংস্থ ক্রোমোজোম, মানে নিজেদের মধ্যে কি ঘটবে? বাইভ্যালেন্টের পৃথকীকরণ হবে এবং অ্যানাফেজ দশায় কিন্তু সমসংস্থ ক্রোমোজোমগুলি মানে ওদের মধ্যে ক্রসিং ওভার হয়ে গেল, দিয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে কি করবে? দুই মেরুর দিকে সরতে থাকবে। কম কায়াজমাযুক্ত ছোট ক্রোমোজোমগুলি দ্রুত এবং বেশি কায়াজমাযুক্ত দীর্ঘ ক্রোমোজোমগুলি ধীরে ধীরে বিচ্ছিন্ন হবে। যখন যে হচ্ছে সবথেকে ছোট ক্রোমোজোম সে কি করবে? মানে কম কায়াজমাযুক্ত, যার হচ্ছে মধ্যে তোমার দেহাংশের বিনিময়টা কম হবে, সে তো ছোট আকৃতির হবে। কায়াজমা মানে একটার সঙ্গে একটা
যে কায়াজমা এক্স আকৃতির যে গঠন তৈরি করে তাকে তো কায়াজমা বলে। যখন কম কায়াজমাযুক্ত ক্রোমোজোম সে ছোট আকৃতির হবে, ছোট মানে তার চলনটা দ্রুত হবে, আর যখনই দীর্ঘ বড় হয়ে যাবে তখন সে ধীরে ধীরে বিচ্ছিন্ন হবে, মানে আস্তে আস্তে, মানে কাটতে তো টাইম লাগবে তার কায়াজমা প্রান্তগুলো, তাহলে এইভাবে বিচ্ছিন্ন হয়ে সে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর প্রতিটি ক্রোমোজোমের মেরুর দিকে চলতে থাকবে, প্রতিটি ক্রোমোজোম কি করবে, মেরুর দিকে, ওপরের দিকে একটা মেরু, নিচের দিকে, উত্তর ও দক্ষিণ মেরুর দিকে কিন্তু আবার সরে যেতে থাকবে মাঝের অংশ থেকে। এই যে সরে যাওয়া, একে কি বলছে, যে এই মেরুর দিকে চলনকে বলছে অ্যানাফেজীয় চলন, তোমরা সবাই জানো এর আগে মাইটোসিস যখন পড়েছে তখন। এবার অ্যানাফেজ দশার শেষে মাতৃকোষের অর্ধেক সংখ্যা ডায়াড ক্রোমোজোমগুলি দুই দলে পৃথক হয়ে মেরুর দুই দলে পৃথক হয়ে গেল, পৃথক হয়ে গিয়ে মেরুর দিকে গিয়ে আবার সজ্জিত হয়ে গেল। এবার এখানে দেখো দুটো টার্ম আছে, যে ডিসজাংশন আর নন ডিসজাংশনটা কি, এই দুটো পড়ে রাখতে হবে। সমসংস্থ ক্রোমোজোমগুলির কায়াজমা বিচ্ছিন্ন হয়ে পৃথক হয়ে যাওয়ার ঘটনাকে বলছে ডিসজাংশন। মানে কায়াজমাগুলো যখন সমসংস্থ ক্রোমোজোম, মানে দুটো একই আকৃতির একই রকম ক্রোমোজোমকে বলছে সমসংস্থ ক্রোমোজোম। এবার সমসংস্থ ক্রোমোজোম দুটি একসঙ্গে যুক্ত হয়ে কায়াজমা গঠন হলো, এবার এই কায়াজমা থেকে আবার তারা বিচ্ছিন্ন হয়ে পৃথক হয়ে যাওয়ার ঘটনার নাম হচ্ছে ডিসজাংশন। আর নন ডিসজাংশনটা কোনো কোনো ক্ষেত্রে অ্যানাফেজ ওয়ানের বাইভ্যালেন্টের কি হয়, সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে পৃথকীকরণ ঘটে না, একে বলছে নন ডিসজাংশন। ঠিক আছে, সমসংস্থ ক্রোমোজোমে পৃথকীকরণ হয় না, একে বলছে নন ডিসজাংশন। তাহলে এই টার্মটা আমরা জেনে রাখলাম। এবার দেখো টেলোফেজ ওয়ান, তাহলে অ্যানাফেজ ওয়ান হয়ে গেল, এবার লাস্টে হচ্ছে টেলোফেজ ওয়ান। টেলোফেজ ওয়ানটা কি, মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম, মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম কি করবে, আগের কোষে ছিল যত সংখ্যক ক্রোমোজোম, মাতৃকোষে এসে সেই ক্রোমোজোমগুলো, মাতৃকোষে যখন সেল ডিভিশন হয়ে গেল মাতৃকোষে, তখন সেই মাতৃকোষের ক্রোমোজোমগুলো অর্ধেক হয়ে গিয়ে দুই মেরুতে পৌঁছে যাবে এবং টেলোফেজ ওয়ানের সূচনা করবে। টেলোফেজ ওয়ানটা হয়ে গেল। এবার দেখো টেলোফেজ ওয়ান মানে ক্রোমোজোমগুলো মেরুর দিকে চলে গেল, তাহলে দুই মেরুর দিকে কিন্তু ক্রোমোজোমগুলো সরে গেল, বুঝতে পারছো তো। এবার ক্রোমোজোমগুলো যখনই মেরুর দিকে গিয়ে অবস্থান করবে তখন তার দুই সাইডে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটবে, তাহলে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস পুনরাবির্ভাব ঘটবে টেলোফেজ ওয়ানে গিয়ে, এবং এই ক্রোমোজোমের প্যাচগুলো খুলে যেতে হবে, ক্রোমোজোম তো প্যাচের আকারে থাকবে, প্যাচগুলো খুলে গিয়ে সরু সুতোর মতো হয়ে যেয়ে নিউক্লিয় জালকের আকার ধারণ করবে এবং নিউক্লিয়াস জল গ্রহণ করবে এবং মোটা হয়ে যাবে। এভাবে কিন্তু মানে অপত্য নিউক্লিয়াস গঠন হয়ে যাবে। তাহলে একটা ক্রোমোজোম, একটা হচ্ছে তোমার কোষের একটা নিউক্লিয়াস ভেঙে এখানে দুটো নিউক্লিয়াস কিভাবে গঠন হলো এটা তো তোমরা আগেই জেনেছো, তাহলে মাইটোসিস পড়ার সময়। তাহলে ক্রোমোজোমগুলো অদৃশ্য হয়ে যাবে, ক্রোমোজোমগুলো অদৃশ্য হয়ে যায়, যেহেতু যখন জল গ্রহণ করবে, স্ফীত হবে, মোটা হবে, তখন আর ক্রোমোজোমগুলো অতটা স্পষ্ট দেখাবে না, কারণ যেহেতু ওর প্যাচগুলো খুলে গিয়েছে, প্যাচ খুলে গেলে সে অস্পষ্ট হয়ে যাবে এবং বেম তন্তুর অবলুপ্তি ঘটবে। এই যে বেম গঠন করেছিল, এই যে বেম গঠন করেছিল, একটা চৌকো আকৃতি গঠন করেছিল, সেই বেম তন্তুর কিন্তু বেমতন্তুর অবলুপ্তি হয়ে যাবে এবং বেমতন্তুর অবলুপ্তি হবে এবং এই দশার শেষে যেটা অবলুপ্তি হয়ে যাবে এবং টেলোফেজ দশার শেষে মাতৃকোষের অর্ধেক সংখ্যা ক্রোমোজোম যুক্ত দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হবে। তাহলে মাতৃকোষের অর্ধেক সংখ্যা ক্রোমোজোম যুক্ত, তাহলে মাতৃকোষের যে নিউক্লিয়াস, এই যে ক্রোমোজোম ছিল 2n, কিন্তু অপত্য কোষে হয়ে যাবে n। তাই মাতৃকোষ যখন আমরা পড়ছিলাম তখন তার পাশে 2n লিখতে হচ্ছিল, আর এখন যে ক্রোমোজোমটা উৎপন্ন হলো তার নাম হচ্ছে অর্ধেক সংখ্যা ক্রোমোজোম সমন্বিত, তাই n। এটা কোথায় হচ্ছে, মিওসিস 1 এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে, নট মিওসিস 2। ঠিক আছে, তাহলে অপত্য নিউক্লিয়াস গঠিত হলো, মাতৃকোষের অর্ধেক সংখ্যা ক্রোমোজোম সমন্বিত দুটো অপত্য নিউক্লিয়াস গঠিত হলো। তাহলে একটি n 2n মানে নিউক্লিয়াস, 2n ক্রোমোজোম যুক্ত নিউক্লিয়াস, এটা অর্ধেক সংখ্যক হয়ে গিয়ে n হয়ে গেল, দিয়ে দুটো অপত্য নিউক্লিয়াস গঠন করলো। তাহলে টেলোফেজ দশা সম্পূর্ণ হয়ে গেল, অপত্য নিউক্লিয়াস যেহেতু হয়ে গেল,
এবার দেখো একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস থেকে গেল। এবার হচ্ছে সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনের পর হয় সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে মিওসিস ওয়ানের তোমার ক্যারিওকাইনেসিস ওয়ানটা কমপ্লিট হলো। এবার হচ্ছে সাইটোকাইনেসিস ওয়ান। সাইটোকাইনেসিস ওয়ান একই রকমভাবে হবে। কেমনভাবে? প্রাণীকোষে যেমন আমরা এর আগে পড়েছি যে প্রাণীকোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিসটা কেমনভাবে হয়? ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে। এই যে এইটা খাঁজ সৃষ্টি হচ্ছে, এই ছবিটা দেখো, মাঝের দিকে একটা দুটো নিউক্লিয়াস যখন আলাদা, এই একটা নিউক্লিয়াস উপরেরটা, অপত্য নিউক্লিয়াস দুটো, তো এবার নিউক্লিয়াস যখন তৈরি হয়ে গেল তখন সাইটোপ্লাজমটা, কোষের সাইডে যে সাইটোপ্লাজম, সেটা কিন্তু কোষ পর্দাটা মাঝ বরাবর একটা খাঁজ সৃষ্টি করবে এবং খাঁজ সৃষ্টির মাধ্যমে, ক্লিভেজ পদ্ধতিতে খাঁজ সৃষ্টির মাধ্যমে কিন্তু তোমার কি হলো যে খাঁজ বা ভাঁজ সৃষ্টি হলো। এই ভাঁজের মাধ্যমে কিন্তু নিউক্লিয়াসের বিভাজন, এই সাইটোপ্লাজমের বিভাজনটা হয়ে গেল। আর উদ্ভিদ কোষে কোষপাত সৃষ্টির মাধ্যমে বা কোষ প্রাচীর গঠন করলো, যেটা আমরা আগে পড়েছি যে কিভাবে সাইটোকাইনেসিসটা হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে, সেটা আমরা মাইটোসিস সেল ডিভিশনের সময় পড়েছি, তাই না? কিভাবে হয়? এখানে হচ্ছে উদ্ভিদ কোষে কোষপাত বা সেল প্লেট গঠন করবে। আবার হচ্ছে তোমার এইভাবে কিন্তু কোষ প্রাচীর, যেটা আমরা আগে পড়েছি সেইভাবে আমরা জেনে রাখবো। কোষপাত বা সেল প্লেট গঠন করার মাধ্যমে কোষ প্রাচীর গঠন হয়ে গেল। বিভিন্ন রাসায়নিক পদার্থের মিশ্রণের ফলে কোষ প্রাচীর গঠন করলো এবং এইভাবে কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিসটা সম্পন্ন হয়। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে এক্ষেত্রেও তাই। তাহলে সাইটোকাইনেসিসটা বা তোমার সাইটোপ্লাজমটা দুটো সমান ভাগে ভাগ হয়ে গিয়ে দুটো অপত্য কোষ গঠন করবে। প্রথম সাইটোকাইনেসিসের শেষে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ গঠিত হলো। আর সাইটোকাইনেসিস ওয়ান অনেক ক্ষেত্রে নাও ঘটতে পারে, এটা জেনে রাখবে। তাহলে এই হয়ে গেল মিওসিসের ওয়ান। মিওসিস ওয়ানের তাৎপর্য কি? মিওসিস ওয়ানের তাৎপর্য হলো এই পর্যায়ে সমস্ত ক্রোমোজোমগুলি পৃথকীকরণের এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটে। এর ফলে হ্যাপ্লয়েড গ্যামেট বা জনন কোষ গঠন সম্ভব হয়, যা যৌন জননে একান্ত প্রয়োজন। তাহলে হ্যাপ্লয়েড গ্যামেট মানে কি? এন সংখ্যক। হ্যাপ্লয়েড মানে এন। এই যে এন সংখ্যক গ্যামেট বা জনন কোষ গঠন সম্ভব হয়, যেটা মিওসিস ওয়ানের ক্ষেত্রে কিন্তু হবে, যেহেতু মিওসিস ওয়ান হচ্ছে হ্রাস বিভাজন, যা যৌন জননে একান্ত প্রয়োজন কিন্তু। আর এই ক্ষেত্র বিশেষে নন ডিজেশনের ফলে জিনের মিউটেশনও ঘটতে পারে। জিনের মিউটেশন মানে জিনের হঠাৎ পরিবর্তন ঘটতে পারে। হ্যাঁ, তারপর নির্বাচনবিহীন ও স্বাধীনভাবে পিতৃ ও ক্রোমোজোমের বিন্যাস, এর ফলে জেনেটিক ভ্যারিয়েশন দেখা যায়। জেনেটিক ভ্যারিয়েশন মানে তোমার জিনগত বিভিন্ন ভ্যারিয়েশন, বিভিন্ন তোমার নতুন বৈশিষ্ট্যের একটা পুনরাবির্ভাব। ক্রসিং ওভারের সময় জিনের পুনঃসংযুক্তি বা রিকম্বিনেশন এর জন্য কিন্তু জেনেটিক ভ্যারিয়েশন আসে, অর্থাৎ অপত্য জীবে বৈচিত্র্য দেখা যায়। বিভিন্ন নতুন বৈচিত্র্য বা নতুন বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করা যায়। এবার দেখো আর একটা টার্ম এখানে, ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিসটা আমরা এর আগে পড়েছি। ইন্টারকাইনেসিসটা কি? প্রথম মিওসিস বিভাজনে টেলোফেজ 1 দশার শেষে দ্বিতীয় মিওসিস বিভাজনে প্রোফেজ 2 দশার মধ্যবর্তী। তাহলে টেলোফেজ 1 যখন শেষ হয়ে গেল এবং দ্বিতীয় মিওসিস বিভাজনে যখন প্রথম দশার নাম কি? প্রোফেজ 2 দশা। এই যে মধ্যবর্তী একটা সংক্ষিপ্ত সময়কাল যেখানে ডিএনএ রেপ্লিকেশন ঘটে না, ডিএনএ রেপ্লিকেশন ঘটছে না, তাকে বলা হচ্ছে ইন্টারকাইনেসিস। মানে ডিএনএর কোনো রেপ্লিকেশন ঘটছে না। কোন দশায়? প্রথম মিওসিস বিভাজনের টেলোফেজ 1 দশা শেষে এবং দ্বিতীয় মিওসিস বিভাজনের প্রোফেজ 2 দশায়। ঠিক আছে, এখানে এই যে সময়কাল, যেখানে এই যে মধ্যবর্তী সময়কাল যেখানে কি হচ্ছে? ডিএনএ রেপ্লিকেশন ঘটে না, তাকে বলা হচ্ছে ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস কি? তাহলে সেটা পড়ে রাখতে হবে। আর ইন্টারকাইনেসিসের বৈশিষ্ট্য কি? মিওসিস 1 এর টেলোফেজ 1 দশা এবং মিওসিস 2 এর প্রোফেজ 2 দশার মধ্যবর্তী সংক্ষিপ্ত দশা। এবার এই দশায় কি হয়? এই দশায়
মিওসিস ওয়ানে তৈরি দুটি অপত্য কোষেই আরএনএ প্রোটিন সংশ্লেষ ঘটে, কিন্তু ডিএনএ সংশ্লেষ কিন্তু ঘটে না, বা ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে না। আর এস দশা ঘটে না, পূর্বে ডিএনএর দ্বিতীয়করণও ঘটে থাকে। তারপর দেখো মিওসিস ওয়ানের ফলে তৈরি দুটি অপত্য কোষেই সেন্ট্রোজোমের দ্বিতীয়করণ ঘটে। তাহলে সেন্ট্রোজোমের কিন্তু দ্বিতীয়করণ ঘটছে। আর প্রতিটি কোষে দুটি সেন্ট্রিওলযুক্ত একজোড়া সেন্ট্রোজোম তৈরি হয়। অনেক উদ্ভিদ কি করে যে টেলোফেজ 1 দশা এড়িয়ে গিয়ে সরাসরি কোথায় যায়, প্রোফেজ 2-তে ঢুকে পড়ে অনেক ক্ষেত্রে, অনেক উদ্ভিদই। ঠিক আছে, এই হচ্ছে ইন্টারকাইনেসিস। তাহলে ইন্টারকাইনেসিসটা একটু পড়ে রাখতে হবে। তো আমরা হচ্ছে মিওসিস 1টা কমপ্লিট করলাম, সামনের দিন মিওসিস 2টা পড়বো। এটাও খুব সহজ, মানে একদম মাইটোসিসের মতোই, ওই জন্য সামনের দিন এটা পড়বো। তো আজকের মতো এইটুকুই থাক।